বাংলাদেশের প্রেক্ষাপটে যখন একটা যৌক্তিক দাবিতে আন্দোলন হয়, সেই আন্দোলনে পলিটিক্যাল ব্যানার সামনে থাকলে ওই সময় যে গভর্নমেন্ট থাকে সেটাকে পলিটিসাইজ করার একটা লেবাস দেওয়ার চেষ্টা করে। তখন আন্দোলনকারীরা সেটাকে ভুলভাবে নেয় এবং আন্দোলনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা ব্যাহত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে 113 জন শহীদ হয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়, এবং এখনও অনেকে আহত অবস্থায় আছে, অনেকে মুমূর্ষু অবস্থায় আছে, অনেকে চোখ হারিয়েছে, অনেকে পা হারিয়েছে। অবশ্যই এর থেকে আপনার বুঝে নেওয়া উচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। এখানে আসলে এককভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নেই, এখানে সবার একটা সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গড়ে উঠেছিল সেটা সফল হয়েছে। গোপন রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো বিশ্বাস করে না। আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে থেকে সগর্বে নিজের পরিচয় দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। যাদের স্ট্র্যাটেজি হচ্ছে লুকোচুরি, তাদের ব্যাপারে আমরা স্পষ্টভাবে আমি নিজেই বিভ্রান্ত। মাস্টার মাইন্ড হওয়া তো অনেক পরের বিষয়, সে আসলেই কি ছাত্র শিবিরের সেক্রেটারি কিনা আমি তো এটাই বিভ্রান্ত। কিন্তু আমরা তো দেখলাম সে রানিং 2022 সালে সম্ভবত সমাজ কল্যাণ ইনস্টিটিউটের যে কমিটি, সে ওই কমিটির হলো যুগ্ম সাধারণ সম্পাদক। সে এখন একটা ছাত্রলীগের পোস্টেড, এখন একটা সংগঠনের এসে পোস্টেড দাবি করছে। এখন সে যদি দাবি করে মাস্টার মাইন্ড, আসলে ছাত্র রাজনীতির যে চর্চা, স্বাভাবিক চর্চা, সাধারণ শিক্ষার্থীদের কাছে যে পৌঁছানোর যে আমাদের একটা খুব ভালো সুযোগ এসেছিল, একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান। এখন কিছুদিন আগে ছাত্রলীগ তাদের নির্যাতন নিপীড়নের মাধ্যমে ছাত্র যে রাজনীতি সেটাকেই কলুষিত করেছে। এখন এরা আবার বিভ্রান্ত ছড়িয়ে আবার ছাত্র রাজনীতিকে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করতেছে। এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনকে মাস্টারমাইন্ড কীভাবে সফল হলো এই ব্যাখ্যা যদি আমি দিতে যাই, আমি এখানে কনফিউজ। প্রাইভেট ইউনিভার্সিটি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অনেক বেসরকারি কলেজগুলো আছে, তাদের অবদান কি আমরা অস্বীকার করতে পারবো? এখানে যে জনতার সম্পৃক্ততা, তাদের অবদান কি আমরা অস্বীকার করতে পারবো? এখানে দেখেন দীর্ঘ ফেসিবাদের 15 বছরের যে নির্যাতন নিপীড়ন, এতে না বিশ্বাস ওঠে সাধারণ ছাত্র থেকে জনতা সবাই এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। শেখ হাসিনা কোনোভাবে যদি এই ক্ষমতা প্রলম্বিত আরও করার সুযোগ পায়, তাহলে যারা অ্যাটলিস্ট রাস্তায় নেমেছে তাদের হয়তো বা সামনের দিনগুলোতে পথ চলা বা স্বাভাবিক জীবনযাপন করা খুবই কষ্টের হতো। আগামীতে ছাত্রলীগ বা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে স্বাভাবিক রাজনীতি করতে পারবে কি না এটাও একটা দেখার বিষয়। তবে হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সংস্কার কমিশন সম্ভবত গঠন করেছে। এই সংস্কার কমিশন গঠন করার পর যদি শিবির এখানে রাজনীতি করতে পারবে কি পারবে না, আমাদের যারা ক্রীড়াশীল প্রগতিশীল সংগঠন আছে তাদের মতামতের ভিত্তিতে একটা আলোচনার টেবিল একটা যদি ডিসিশনে আসতো, তাহলে হয়তো বা এইরকম একটা আলোচনা বা সমালোচনা উঠতো না। আমরা ভিসি মহোদয়ের সেদিনের সেই সিদ্ধান্ত আসলেই আমাদের মর্মাহত করেছে। শিবিরের যে রাজনীতিক স্ট্রাকচার, তার যে রাজনীতিক গতিবিধি, সেটা তো আমরা বিভ্রান্ত। সাধারণ শিক্ষার্থীরা যেমন বিভ্রান্ত, আমরা বিভ্রান্ত। একটা ছাত্র লীগের সদ্য বিদায়ী ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসর ছাত্রলীগের একজন পোস্টেড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যেখানে জানতামই না আমরা ছাত্র শিবিরের কমিটি আছে বা ছাত্র শিবির এখানে তাদের সাংগঠনিক কার্যক্রম চালায়, সে কালকে আবির্ভাব ঘটেছে তার। এটা আমরা বিভ্রান্ত। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করে এবং বাংলাদেশকে যারা বিশ্বের দরবারে পরিচিতি করতে চায়, পজিটিভ ইমেজ তৈরি করতে চায়, তারা অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবে। যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সংগ্রাম এবং ইতিহাস ঐতিহ্যকে বিশ্বাস করে না, বাংলাদেশের বিদ্যমান কালচার সংস্কৃতিকে বিশ্বাস করে না, তারা বাংলাদেশের রাজনীতির জন্য পারফেক্ট না এবং তাদের রাজনীতি করাও উচিত না এবং করতে দেওয়াও উচিত না। কোনো সংগঠন যদি তার অতীতের ভুল জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তারপর যদি তার অতীতের ভুলের জন্য তার অনুশোচনা আসে, তাহলে সে রাজনীতি করতে পারবে কি না, ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা সে ডিসিশন নেবে এবং বৃহত্তর অর্থে সারা বাংলাদেশে এদেশের জনগণ সেই ডিসিশন নেবে।